আহ, আশা করি গত দিনের পড়াগুলো তোমরা বুঝতে পেরেছো। আজকে আমরা বিবর্তন নিয়ে আলোচনা করব। বিবর্তন, আমি আগেই বলেছি, অমাধ্যম অনুমান তিন ধরনের হয়: আবর্তন, বিবর্তন এবং সমবিবর্তন। আজকে আমরা বিবর্তন নিয়ে আলোচনা করব। আবর্তন চ্যাপ্টার আমরা পড়া হয়ে গেছে, এবার বিবর্তন। বিবর্তন, দেখো, বিবর্তনের ক্ষেত্রে আমি একটা জিনিস লিখে রাখি: উদ্দেশ্য, গুণ, বিধেয়, পরিমাণ। এইটা একটা বচনের পার্ট। একটা পরিমাণ থাকবে, একটা উদ্দেশ্য থাকবে, একটা গুণ থাকবে, একটা বিধেয় থাকবে। এটা হচ্ছে বচনের পার্ট। তাহলে বিবর্তনের ক্ষেত্রে আমরা যুক্তিবাক্য, আমরা আগে যেমন বলেছিলাম যুক্তিবাক্য, এখানে লিখে রাখি যুক্তিবাক্য, আর অতএব দিয়ে সিদ্ধান্ত। বিবর্তনের ক্ষেত্রে উদ্দেশ্য, যুক্তিবাক্যের উদ্দেশ্য, সিদ্ধান্তের উদ্দেশ্য এক থাকবে। উদ্দেশ্য জায়গায় উদ্দেশ্যই আসবে। বিধেয়টা বিরুদ্ধ পদ বিধেয় হিসেবে বসবে। সিদ্ধান্তে বিরুদ্ধ পদ, বিধেয়ের বিরুদ্ধ পদ, বিধেয়ের বিরুদ্ধ পদ বসবে। গুণ পরিবর্তিত হবে, অর্থাৎ গুণ পরিবর্তিত হবে। এটা হয় হলে এটা নয় হবে, এটা নয় হলে এটা হয় হবে। পরিমাণ একই থাকবে, পরিমাণ একই থাকবে। তাহলে এই যদি হয় বিবর্তন, তাহলে আবর্তনের ক্ষেত্রে কি বলেছিলাম? যুক্তিবাক্যকে আবর্তনীয় বলেছিলাম। বিবর্তনের ক্ষেত্রে যুক্তিবাক্যকে আমি কি বলবো? অটোমেটিক্যালি এটাকে আমরা বলবো বিবর্তনীয়। বিবর্তনীয়, বিবর্তনীয় বচন। আর সিদ্ধান্তকে কি বলবো? বিবর্তিত বচন। তাহলে আমি এই থেকে, এই দেখে, এইটা দেখে আমরা বিবর্তনের সংজ্ঞা নির্ধারণ করতে পারি। মুখস্থের কোনো প্রয়োজন নেই। আমি আগেই বলেছি, ফিলোসফি যদি তোমরা ক্লাসগুলো ফলো করো, অন্তত আমার ক্লাস, পরীক্ষা উইদাউট প্রিপারেশন, পরীক্ষার আগের দিন না পড়েও পরীক্ষা দেওয়া যায়। সারা বছর যদি একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করা যায়, নিশ্চিন্তে ঘুমিয়ে পরীক্ষা দিতে বসতে যাওয়া যায়, কোনো অসুবিধা কিছু নেই, ভালো নম্বর স্কোর করে আসা যায়। একটু বুদ্ধিটা কাজে লাগাতে হবে, আর কিছু নয়। আগে এক সময় একাদশ দ্বাদশ শ্রেণী নিয়ে একসাথে পরীক্ষা হতো। এখন তো তোমাদের সুবিধা হয়েছে, একাদশে তোমাদের যে এসএ টাইপ পরীক্ষাগুলো হচ্ছে, সেগুলো তোমাদের আবার মাস্টারমশাইরা, স্কুলের মাস্টারমশাইরাই খাতা দেখছেন, তোমাদের সাজেশন দিচ্ছেন, খাতা দেখছেন। আগে তো তা হতো না, একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা একসাথে হতো, এবেলা ওবেলা করে একই দিনে, এবং বাইরে এই কাউন্সিলের থেকেই প্রশ্ন আসতো। এখন এই দুটোর থেকেই নাম্বার যোগ হতো, হয়ে একটা নাম্বার আসতো। 12 এর প্রশ্ন হচ্ছে পুরো ফিলোসফিক্যাল বেস, লজিক বেস, সেখানে নাম্বার স্কোর করা খুব সহজ, ভীষণই সহজ। তোমরা যদি একটু মনোযোগ দিয়ে 90% উপরে তো কোনো মানে ব্যাপারই নয়। 20 নম্বর প্রজেক্ট আছে, তোমার 80 নম্বরের পরীক্ষা, বাকি 80 নম্বরের উপর 70-এর উপর না মার্কস পাওয়া কোনো ব্যাপারই নয়। যদি একটু ওই ফলো করো, আমি যা বলছি তাই যদি লিখতে পারো, তাহলেই হবে, আর কিছু লাগবে না। আর কিছু মার্কস ডিভিশন আছে, সেগুলো তোমাদেরকে আমি পরে বলে দেবো, কোথায় কোথায় পার্ট মার্কিং আছে সবগুলো আমি বলে দেবো। আগে আমি কমপ্লিট করি, তারপর তোমাদের এগুলো আস্তে আস্তে বুঝিয়ে দেবো। যেটা বলছিলাম বিবর্তন, তাহলে এই ছবিটা দেখে আমি বলতে পারি বিবর্তন কি বলতে পারি? যে অমাধ্যম
এটা অমাধ্যম অনুমানের মধ্যে পড়েছে, আবর্তন বিবর্তন এবং সমবিবর্তন। যে অমাধ্যম অনুমানে বিধিসঙ্গতভাবে যুক্তিবাক্যের উদ্দেশ্যকে সিদ্ধান্তের উদ্দেশ্য হিসেবে গ্রহণ করা হয়, যুক্তিবাক্যের বিধের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয় হিসেবে গ্রহণ করা হয়, এবং যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের মধ্যে গুণের পরিবর্তন ঘটানো হলেও পরিমাণ একই থাকে, তাকে বলে বিবর্তন। দেখো, যা দেখছি তাই বলছি, আমি আলাদা করে বাণী শিখে মুখস্থ করে কিছু বলার দরকার নেই। তাহলে যে অমাধ্যম অবরোহ অনুমানে যুক্তিবাক্যের উদ্দেশ্যকে সিদ্ধান্তের উদ্দেশ্য হিসেবে গ্রহণ করা হয় এবং যুক্তিবাক্যের বিধের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয় হিসেবে গ্রহণ করা হয়, যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের মধ্যে গুণের পরিবর্তন ঘটালেও পরিমাণ অপরিবর্তিত রাখা হয়, তাকে বিবর্তন বলে। তাকে বলে বিবর্তন। এইবার এই কথাগুলির মাধ্যমে আমি কি প্রমাণ করতে চাইছি? 1 নম্বর নিয়ম, বিবর্তনের নিয়ম। তাহলে বিবর্তনের নিয়ম তোমরা বলতেই পারছো। তাহলে যাকে বিবর্তন করতে হয় তাকে বলে বিবর্তনীয় বচন, আর যেটা বিবর্তন হয়ে গেল তাকে বলে বিবর্তিত বচন। এইবার তোমাদের মধ্যে একটা প্রশ্ন জাগতে পারে, প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে ক্লিয়ার করে করে যাও। তোমাদের মধ্যে একটা প্রশ্ন জাগতে পারে, তার বিরুদ্ধ পদটা কি? আচ্ছা, আমি যদি বলি সাদা, তুমি বলবে কালো, এটা কি বিরুদ্ধ কথা হলো? না, এটা কিন্তু বিপরীত কথা হলো। কারণ সাদাও নয় কালোও নয়, এমন কিছু আছে, লাল নীল সবুজ হলুদ আছে, এটা বিপরীত পদ। কিন্তু বিরুদ্ধ পদের ক্ষেত্রে কিন্তু আমি যদি বলি সাদা, তুমি যদি বলো অসাদা, হাইফেন সাদা, তাহলে কিন্তু আর যা যা এই বর্ণের অন্তর্ভুক্ত সবই তার বিরোধিতায় চলে গেল। কালো বলে তুমি একটা নির্দিষ্ট বর্ণ বললে, কিন্তু অকালো বললে, অসাদা বললে, তুমি কি হলো? এই সাদা ভিন্ন অন্য সমস্ত কিছুই তার বিরোধী হয়ে গেল। কথাটা বোঝা গেল? সাদাও নয় কালোও নয়, এমন কিছু হতে পারে না। তাহলে সাদা কালো উভয়ই নয়, এমন হতে পারে না। আমি বলি সৎ, তুমি বলবে অসৎ, সৎ না অসৎ নয়, আবার কি কথা হবে? তা তো হতে পারে না, এটা বিরুদ্ধ। তাহলে আমি বললাম গুণী, তুমি বলে অগুণী, তাহলে গুণীয় না অগুণীয় না, তাও তো হতে পারে না, এটা বিরুদ্ধ পদ। কিন্তু আমি যদি বলি অন্ধকার, তুমি বললে আলো, এটা হচ্ছে বিপরীত। না, আমি যদি বলি অন্ধকার, তুমি বললে অন্ধকার, হাইফেন অন্ধকার, এটা হচ্ছে বিরুদ্ধ। তাহলে বিধবোধে বিরুদ্ধ পদটা মানে একটা হাইফেন যোগ করবো। ইয়ার সহজ কথা, হাইফেন যোগ করে দেবো, বিধের সাথে হাইফেন যোগ করবো, হাইফেন যোগ করবো। তাহলে আমি নিয়মটা কি বলতে পারি? আমি সংজ্ঞাত বললাম, বিরুদ্ধ পদ বললাম, এবার নিয়মটা আমি কি বলতে পারি? নিয়মটা এই বলতে পারি, এক, তাহলে আমি আর যুক্তিবাক্য সিদ্ধান্ত বলছি না, কি বলতে পারি? বিবর্তনীয় বচনের উদ্দেশ্য বিবর্তিত বচনের উদ্দেশ্য হবে। ক্লিয়ার? উদ্দেশ্য এক। 2 নম্বরে ছবি থেকেই বলছি, বিবর্তনীয় বচনের বিধের বিরুদ্ধ পদ বিবর্তিত বচনের বিধেয় হবে। ক্লিয়ার?
তৃতীয় নিয়ম, গুণের পরিবর্তন হবে। তার মানে কি? অর্থাৎ যে বচন অর্থাৎ বিবর্তনীয় বচনটি যদি সদর্থক হয়, বিবর্তিত বচনটি নঅর্থক হবে। আবার বিবর্তনীয় বচনটি যদি নঅর্থক হয়, তবে বিবর্তিত বচনটি সদর্থক হবে। তার মানে কি? এটা যদি বিবর্তনীয় বচন হয় এটা নয় হবে, বিবর্তনীয় বচন নয় হলে এটা হয় হবে। 4 নম্বর পয়েন্ট, পরিমাণ। আবর্তনের ক্ষেত্রে পরিমাণের কথা বলা হয়নি, বিবর্তনের ক্ষেত্রে পরিমাণের কথা বলা হয়েছে। পরিমাণ একই থাকবে। আর একটু ক্লিয়ার করি ব্যাপারটা, সুন্দর করে বলা উচিত। বিবর্তনীয় ও বিবর্তিত বচনের পরিমাণ একই থাকবে। চার নম্বর হলো, 5 নম্বর কি নিয়ম আছে? সেই আগের নিয়মটা, যে পদ বিবর্তনীয় বচনে ব্যাপ্য হয়নি, সেই পদ বিবর্তিত বচনে ব্যাপ্য হতে পারবে না। আমরা আগে যেমন আবর্তনীয় ক্ষেত্রে দেখেছিলাম, আবর্তনের ক্ষেত্রে সেই একই নিয়মই এখানে আছে। আর এই নিয়ম, 5টা নিয়ম। এইবার এই 5টা নিয়মে প্রয়োগ করে দেখাই। এটা মনে আছে তোমাদের? এই 5টা নিয়মে প্রয়োগ করে দেখাচ্ছে। উপরটা মুছে দিই, তাহলে আস্তে আস্তে প্রয়োগটা দেখানো যাক। ধরো আমি আগের উদাহরণটাই দিই, এই বচন দিয়ে ধরি, সকল মানুষ হয় স্বার্থপর ব্যক্তি। এটা হচ্ছে বিবর্তনীয় বচন, এটা হচ্ছে তোমার এ বচন। এইবার আমি কি বলেছি, এখানে অতএব চিহ্ন বসাতে হবে। মানুষটা মানুষের জায়গায় থাকবে, হয়টা নয় থাকবে, স্বার্থপরের জায়গায় একটা অ যুক্ত হবে, স্বার্থপর ব্যক্তি, এটা বিবর্তিত। এইবার কি বলছি, পরিমাণ একই থাকবে। পরিমাণ এক কি করে থাকবে? পরিমাণ এক থাকবে, এই সার্বিকতার পরিমাণ এক রাখতে গেলে এটা কি হয়ে যায়, তোমাদের আগে বলেছি,
সার্বিক হলে নমর্থকটা এটা কি হয়ে যায়, ই হয়ে যায়। তাহলে কি হবে, কোনো মানুষ নয়, অস্বার্থপর ব্যক্তি। তাহলে আমি কি বলতে পারি, এ বচনের বিবর্তন কি বলতে পারি, ই। আচ্ছা, এইবার আই বচন, ই বচন, ই বচন ধরি কোনো মানুষ নয়, অমর ব্যক্তি, এটা বিবর্তনীয়। এর থেকে কি হবে, মানুষটা বিবর্তিত বচনে কি আসবে, বিবর্তিত মানুষের জায়গায় মানুষ আসবে, নয়ের জায়গায় হয় আসবে, অমর ব্যক্তির জায়গায় অমর ব্যক্তি আসবে। আর অতএব চিহ্ন দেব, হয় যদি এখানে হয়কে সার্বিকে আনতে হয়, এখানে এ বসবে, সকল সকল মানুষ হয় অমর ব্যক্তি। তাহলে ই এর বিবর্তন কি, এ। এইবার দেখো আই বচন, কোনো কোনো নেতা অঞ্চ, এটা যদি বিবর্তনীয় হয়, এটা বিবর্তিত করতে গেলে কি করতে হবে, উদ্দেশ্য এক থাকবে, নেতা, গুণটা উল্টে যাবে নন, চোরটার বিরুদ্ধে পদ হবে অচোর, আর পরিমাণ এক থাকবে কোনো কোনো, এটা ও হয়ে যাবে, কোনো কোনো নেতা নন অচোর। তাহলে আই বচনের বিবর্তন হচ্ছে ও। ঠিক তেমনি আমি যদি ও বচন ধরি, কোনো কোনো মহিলা নন নির্দয় ব্যক্তি, এটা যদি আমি ধরি বিবর্তনীয়, এটাকে যদি বিবর্তিত আনতে হয়, তাহলে মহিলার জায়গায় বিবর্তিত মহিলাই আসবে, নয়টা হয় হবে, নির্দয় ব্যক্তি হবে অনির্দয় ব্যক্তি, আর কোনো কোনোটা কোনো কোনো থাকবে, কোনো কোনো হয় হলে আই বচন হবে, অতএব চিহ্ন। তাহলে ও বচনের বিবর্তন হবে আই। ক্লিয়ার? এতে কোনো সমস্যা নেই, একদমই সোজা। তাহলে এ বচনের বিবর্তন ই, ই বচনের বিবর্তন এ। আবার দেখো আই বচনের বিবর্তন ও বচনের আবর্তন আই, দুটোর এদিক এদিক করে হয়ে গেল। তাহলে বিবর্তনটা তোমাদের কাছে বোঝা হয়ে গেল। আগামী দিন আসবো সমবিবর্তন নিয়ে। আজ এতটুকু পর্যন্ত।